শুভ সকাল সবাইকে। নমস্কার, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। এখন সকাল প্রায় 5:30 মতো বাজে। একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি আর বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। এখন চলে এসেছি সোজা রান্নাঘরে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিতে। আজকে কর্তামশাইয়ের মর্নিং ডিউটি রয়েছে, তাই ভাবলাম উঠে বাসি কাজকর্মগুলো সেরে নেই। আর ওদিকে না কর্তামশাই গিয়েছে পুজো করতে, তো সকালবেলা উঠে না এই বাসি কাজকর্মটা আর পুজোটা সেরে নিলে আমার মনে হয় সংসারে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। তারপরে রান্না বান্না আরও বাদবাকি কাজগুলো দিন বাড়ার সাথে সাথে হতে থাকলেও না কোনো সমস্যা নেই। পুজোটা হয়ে থাকলে না মনে অনেকটা বেশি শান্তি লাগে। তাই আমি বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম আর হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম পুজোটা করে নেওয়ার জন্য। ও পুজো করে টিফিনটা নিয়েই বেরিয়ে যাবে। সকাল সকাল কী বানাবো খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম পিনাট বাটার দিয়ে একটুখানি টোস্ট করে দিই। ব্রেডগুলোকে আগে ভালো করে টোস্ট করে নিয়েছিলাম, তারপরে পিনাট বাটার লাগিয়ে এরকম একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। এই পিনাট বাটারের সাথে না জেলির কম্বিনেশনটা খুব ভালো লাগে, তবে আমার কর্তা আবার জেলিটা পিনাট বাটারের সাথে খেতে পারে না, মানে দুটো একসাথে ওর জন্য খুব বেশি মিষ্টি লাগে। সেই কারণে হয় ওকে জেলি দিয়ে ব্রেড দিই, তা না হলে পিনাট বাটার দিয়ে। তো আজকে তো জেলি ছিল না, সেই কারণে পিনাট বাটারটাই দিলাম আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস। আগের ভিডিওতে সোমা তরফদার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর গুছিয়ে কাজ করো তুমি। দিদিভাই তোমাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আমাদের মতো হাউসওয়াইফদের না এই সমস্ত কাজের কোনো রকম মূল্য কেউই দেয় না, তবে যারা আমরা হাউসওয়াইফরা রয়েছি তারা আমরা একে অপরের কাজ দেখে একে অপরকে কিন্তু অনেক বেশি মোটিভেশন দিই, তাই না? এই ইউটিউবে না আসলে জানতামই না সাংসারিক কাজগুলোর কেউ এতটা মূল্য দিতে পারে। যাই হোক, আশা করব আপনারা সবাই আমাকে আগামী দিনগুলোতে অনেক বেশি ভালোবাসা দেবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমি ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি আর হাজব্যান্ডেরও কিন্তু এখানটায় পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আর সকালে পুজো করলে না গোপালকে স্নান করানো হয় না, আমি যখন স্নান করি তারপরে একদম স্নান করিয়ে আরেকবার ভোগ দিয়ে দিই। আর এদিকে কিন্তু সূর্যি মামা আকাশে অল্প অল্প করে দেখা দিচ্ছে। হাজব্যান্ড কিন্তু এখনও অবধি বেরোয়নি, ও টুকটাক নিজের কাজগুলো সারছিল আর ততক্ষণে আমি একটুখানি মাছকে খাবার দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো অবলা হলেও এত বোঝে, রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে যায় না তখনই জলের তলার দিকে একদম এসে ঘুমোতে থাকে, আবার যখন সকালবেলা আমাদেরকে দেখে তখন কিন্তু জলের সামনের দিকে এসে এরকম করতে থাকে, মানে ওদেরকে একটু খেতে দিতে হয়। সাধারণত না সকালবেলা আমার হাজব্যান্ডই ওদেরকে খেতে দেয়, তবে আজকে ও নিজের মতো একটু ব্যস্ত ছিল বলে আমি ভাবলাম আমি খেতেটা দিয়ে দিই, তারপরে একটু নিজের মতো করে সময় কাটাবো ভাবছিলাম। আর ঘুম আসতে চাইছিল না, যেই না আমি 5 মিনিট মতো বসেছি আমার মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠেই কিন্তু টের পেয়ে গিয়েছে বাবা ডিউটি বেরোচ্ছে, কিছুতেই আর বিছানায় শোবে না, আমাকে বারবার বলছে আমাকে নিয়ে চলো, আমি বাবাকে ছাড়তে যাব, মা চলো আমি বাবাকে ছাড়তে যাব। আর এত মিষ্টি করে বলছিল, আমি না ওকে না নিয়ে এসে আর পারলাম না। আর কিছুতেই আমার কোলে থাকবে না, কোল থেকে এখন নিচে চলে এসেছে, বাবার ব্যাগটা বাবাকে দিতে যাচ্ছে। আর এই ব্যাগটা দিয়ে দেওয়ার পরে ও কত খুশি হয়েছে, মনে হচ্ছে অনেক বড় একটা কাজ করে ফেলেছে। আমাকে আবার ঘাড় নেড়ে দেখাচ্ছে যে মা আমি দিয়ে দিয়েছি বলে। তো এখানটায় বাবাকে টাটা করে দিচ্ছে, কারণ ওকে আবার ঘুমোতে যেতে হবে। মাঝে মধ্যে এই ছোট্ট পুচকেটা এমন এমন কিছু কাজ করে দেখলে মনে হয় না অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আপনাদের সাথে দেখা হচ্ছে একদম 9টার দিকে। একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি, যদিও আমার আর ঘুম হয়নি, শুধু মেয়ে ঘুমোচ্ছিল বলে ওর কাছে শুয়েছিলাম। এত সকাল সকাল উঠে বাথরুমও পরিষ্কার করতে ইচ্ছে ছিল না, আর আজকে আবার আমার বাথরুম পরিষ্কার করার দিন ছিল, তাই ভাবলাম একটুখানি রোদ উঠুক, তখন উঠে বাথরুমটা পরিষ্কার করে স্নান করে নেব। বাথরুম পরিষ্কার করার আধা পথেই মেয়ে উঠে পড়েছিল, তো একদম ওকে নিয়ে স্নানটা সেরে ফেলেছি। আর ও না উঠে স্নানটা করেছে তো একটুখানি ঘ্যানঘ্যানে হয়ে আছে, একটু খাবার দাবার দিলে একটু পরে আশা করছি ঠিক হয়ে যাবে। আর সকাল সকাল উঠে না কাজকর্ম শুরু করার আগে বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে দেখবেন আর যেন কোনো কাজে মন লাগতে চায় না, শুধু ভাবছি ও একটুখানি শান্ত হোক, শান্ত মাথায় তাহলে সব কিছু কাজ বাজ সারতে পারি। সকাল সকাল না কোনো রকম চিন্তাভাবনা না করে ওর জন্য আমি ওই প্যানকেকটাই বানিয়ে দিচ্ছি। আজকে আর রেসিপিটা পুরো শেয়ার করলাম না, যেহেতু আগের দিন পুরো ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আগের দিন যেহেতু মেয়ে খুব ভালো খেয়েছিল, তাই ভাবলাম আজকে প্যানকেকটাই বানিয়ে দিই। আর তার সাথে এখানটায় কয়েকটা কিশমিশ আর জেমস দিচ্ছি। যদিও এই জেমসটা দেওয়ার আমার একদমই ইচ্ছে ছিল না, আমি এটাকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু কোনো কারণে ওর চোখে পড়ে গিয়েছে। ওর বাবা না কালকে ওর জন্য 1 প্যাকেট জেমস এনেছিল। আজকাল তো ওর জেমস খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি, জেমস না ছোটো বাচ্চাদের জন্য খুবই খারাপ। কিন্তু ওই যে মাঝে মধ্যে বাবার মন একটা দুটো করে প্যাকেট আনে, তো আমি না পুরো প্যাকেট ওকে কখনোই খেতে দিই না, সেখান থেকে আর্ধেকের বেশি বের করে আমি
রেখে দিই, পরে পরে মাঝে মধ্যে একটা দুটো করে দিই। তো ওই রকমই আমি প্যাকেট থেকে বের করে রেখে দিয়েছিলাম, তো আজকে ওর চোখে ওটা পড়ে গিয়েছে। সেই কারণে বাধ্য হয়ে ওকে আমি একটুখানি জেমস দিয়েছি। আর এই তো ওকে পাশে বসিয়ে রেখে না আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখানটায়। হাজব্যান্ড যে সকালবেলা পুজো করেছিল ওই দুটো থালা দুটো বাটি ধুয়ে ও পুজো করে চলে গিয়েছিল, বাদ বাকিগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি সময় করে। মৌটুসি সাইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই সাদা মাটা সাধারণ কথাগুলোকে এত ভালোবাসা এত গুরুত্ব দেওয়ার জন্য। এরকমভাবেই আমাকে অনেক ভালোবাসা দিও আর আগামী দিনগুলোতে আমার পাশে দেখো। আর এখন কিন্তু দুজনে মিলে চলে এসেছি গোপালকে স্নান করিয়ে পুজোটা করে নেওয়ার জন্য। যেহেতু সকালবেলা স্নানটা করাই না, তাই একদম এখন স্নান করিয়ে আবারও একবার ভোগ দিয়ে দিই। আর আমার কন্যাও কিন্তু পিছে পিছে এখানটায় আমার সাথে এসেছে, গোপাল দাদা জামা বেছে দিয়েছে, গোপাল দাদাকে স্নান করাতে একটু সাহায্য করেছে, আর তার ফাঁকে ফাঁকে ওকে একটুখানি খাইয়েও নিচ্ছি আমি। আগের দিন যে ওর বাবা ওর জন্য চকলেট এনেছিল, তার সাথে গোপালের জন্য একটুখানি পাটালি গুড়ও এনেছিল, তো ভাবলাম পাটালি গুড় দিয়ে এখন একটুখানি ভোগ দিয়ে দিই। একদম দুপুরবেলা রান্না বান্না করে অন্য ভোগ দেবো। আর গোপালকে ভোগ দেবো, আমার মেয়ে ওটা খাবে না সেটা বললে তো হয় না। ওর পছন্দ না হলেও গোপাল দাদা যদি কিছু খায় ওকে সেটা খেতেই হবে। তো ওকে একটুখানি পাটালি গুড় দিয়েছি। আর তারপরে কিন্তু আমরা দুজনে সোজা এখন চলে এসেছি বেডরুমে বেডশিটটা চেঞ্জ করার জন্য। আমি কাজ করছি, আমাকে হেল্প না করলে হয় বলুন? ও কিন্তু আমার সাথে সাথে এই সমস্ত কাজে আমাকে হেল্প করছে। ও কি বোঝে আমি তা তো জানি না, তবে ও যেরকমভাবে আমাকে করতে দেখছে সেরকমভাবেই ও করার চেষ্টা করছে। ওই দিকের কোণাতে গিয়েছে এই বেডশিটটাকে টানার জন্য। আমি কিন্তু ওকে একদমই বলিনি যে তুমি ওদিকে গিয়ে এটাকে টেনে দাও, কিন্তু ও যখন দেখছে বাদবাকি দিকগুলো আমি টানাটানি করছি, ওদিকে এখন অবধি আমি পৌঁছোইনি, ও ঠিক বুদ্ধি করে ওই দিকটাতে গিয়ে ওইটা টেনে আমাকে একটুখানি হেল্প করার চেষ্টা করছে আর কি। তো যাই হোক, যা করছে করুক, আমি ওকে একদমই বাধা দিই না। ওর মন ভালো রাখাটা এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। ও খুশি না থাকলে আমাকে কিচ্ছু কাজ করতে দেবে না, আর এই দুপুরবেলা রান্নাটুকু সারতেই আমাকে হিমশিম খেতে হবে। তো সেই কারণে ও যা করছে ওকে আমি তা করতে দিই। বিশেষ করে যখন আমি একা মেয়েকে নিয়ে থাকি না, কখনো আমি কোনো কিছুতে ওকে মানা করি না। ও ঘর ঘাঁটলেও মানা করি না, এদিক ওদিক জিনিসপত্র ছড়ালেও ওকে কখনো মানা করি না। বাবা থাকলে হয়তো কোনো একটা জায়গাতে বসে খেলার জন্য বলি, তবে একা থাকলে আর কি করবে বলুন বাচ্চা? মায়ের পেছনে ঘুরে ঘুরে এদিক ওদিক ঘর ঘাঁটাঘাঁটি করবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো ওকে আমি কখনো মানাও করি না সেই জিনিসে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ের যেন মনটা ভালো থাকে। বাচ্চা যদি বেশি কান্নাকাটি করে না, মায়েদের শারীরিক কষ্ট থেকে আমার মনে হয় মানসিকভাবে বেশি কষ্ট হয়। আমি তো এই জিনিসটা খুবভাবে ফিল করি। আমার মেয়ে যদি কান্নাকাটি করে না, আমি মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত হয়ে যাই। মানে সারাদিনের কাজটা কিভাবে করব বা কি করব সেটাই আমি বুঝে উঠতে পারি না আর কি। তো যাই হোক, কোনোরকমভাবে খাওয়ার দাওয়ারটা সেরেছি। আর আজকে ওই যে প্যানকেকটা এত খুশি খুশিভাবে বানিয়েছিলাম, ভেবেছিলাম মেয়ে খেয়ে নেবে, কিন্তু দেখতেই তো পেলেন আর্ধেকটুকুও প্লেটও একা থেকে খায়নি, আমাকে আবার ওকে নিয়ে বসে খাওয়াতে হয়েছে আর কি। ওই বাচ্চাদের মন নয় মতি, কোনো দিন হয়তো একটা খাবার খুব পছন্দ করে, আবার কোনো দিন সেই খাবারে হাতই দিতে চায় না। তা আমার মেয়ের সাথে এই জিনিসটা প্রায়শই হয়ে থাকে। মানে কোনো খাবার যদি ওকে আমি 2 দিন বানিয়ে খাওয়াই, 3 দিনের দিন ওই খাবারটা আবার ছুঁতে চায় না। তো আপনাদের মধ্যে যদি কেউ এরকম ছোট বেবির মা হয়ে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন আপনাদের বেবির খাওয়ার রুটিন কেমন, বা খাওয়ার নিয়ে আপনাদেরকে কি কি জিনিস ফেস করতে হয়। আর এই তো এদিকে কিন্তু এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আমি মুগের ডালটা বানিয়ে নিয়েছি, আর এদিকে আলু মূলো আর একটু গাজর ভেজে নিচ্ছি। ফ্রিজের মধ্যে সেরকম খুব বিশেষ সবজি নেই, যে কয়েকটা রয়েছে সেটা দিয়ে আজকে রান্নাবান্না সারবো। আর এই যে এখানটায় কিন্তু ম্যাডাম আমার কোলে উঠে বসেছে, একদমই আর নিচে থাকতে চাইছে না। তাই এখানটায় না এক হাত দিয়ে এই সমস্ত কাজগুলো করতে হচ্ছে। আর এগুলো করতে গেলে না আমার সত্যি কথা খুব ভয় লাগে, কিন্তু একা থাকার সময় না হাতে কোনো রকম উপায় থাকে না। অলরেডি কিন্তু 1টা বেজে গিয়েছে, রান্নাবান্নাটা শেষ করে মেয়েকেও খেতে দিতে হবে। তো আজকে ঝটপট করে একটুখানি পাঁপড় আলুর তরকারি করে নিলাম। রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, এটা আগেও করেছি। আর মেয়ে কিন্তু এখানটায় একদম নাছোড়বান্দা, কোনো রকম রান্নাটা কমপ্লিট করে ওকে একটুখানি সময় দিতে আমাকে যেতেই হবে। কিছুদিন আগের একটা ভিডিওতে এক দিদিভাই জানতে চেয়েছিলে আমার মেয়ের বয়স কত। আমার মেয়ের বয়স হলো এখন 2 বছর 3 মাস। মা বাবা হওয়া জার্নিটা না বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। কিছু কিছু বাচ্চা রয়েছে এতটাই শান্ত, বা বাচ্চা মানুষ করতে গিয়ে কিছু কিছু মা বাবা আশেপাশে অনেক মানুষের সাপোর্ট পায়। আবার কিছু কিছু বাবা মা রয়েছে একা হাতে একটা দুষ্টু বাচ্চা সামলাচ্ছে, সেই মানুষের অভিজ্ঞতা কিন্তু অপর একটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হবে, তাই না? তো যাই হোক, আমার মেয়ে কিন্তু এমনিতেই শান্ত, তবে মাঝে মধ্যে এরকম একটু দুষ্টুমি করে থাকে।
তো এখন কিন্তু ওকে একটুখানি শান্ত করে নিয়ে খাওয়াতে নিয়ে যাচ্ছি। যেহেতু বাড়িতে একা রয়েছি, একা কিন্তু খাওয়াতে অনেকটা সময় লাগবে। আর আমাদের ফ্ল্যাটের আশেপাশেই না আরও ছোট দুটো বাচ্চা রয়েছে। তো এইরকম দিনগুলোতে মাঝে মধ্যে ওদেরকে দেখিয়ে দেখিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করি। বলতে বলতে কিন্তু পাশের বাড়ির ছোট্ট পুচকেটা আমার মেয়ের সাথে একটু খেলতে এসেছে। ওর মা ওকে কিছুক্ষণের জন্য আমার কাছে বসিয়ে গেল। তো ভাবলাম ওরা যখন খেলছে আমি আমার কাজগুলো সেরে নেই। এইরকম সময়গুলো না আমার কাছে একটা গোল্ডেন পিরিয়ড লাগে। মানে আমার মেয়ে যখন বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত থাকে, আমি মনে হয় সংসারের অনেক কাজ একসাথে টেনে করে নেব। মানে নিঃশ্বাস ফেলার সময় পাই না, আমি এত ছুটে ছুটে কাজ করতে থাকি। আর ওই যে আমি সকালবেলা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম না, এখনও অবধি জামা কাপড়গুলো রোদে দেওয়ার আমার সময় হয়নি। আর এখন এত ভালো রোদ্দুর এসেছে, ভাবলাম অন্যান্য কাজগুলো পরে করব, আগে জামা কাপড় শুকোতে দিই। আর এদিকের বারান্দাতে না সবসময় মেয়ে জামা কাপড়গুলো আমি দিয়ে থাকি, কারণ ওদিকে যেহেতু কমন বারান্দা, সবাই যাতায়াত করে, সেই কারণে ওদিকে আমাদেরগুলো দিই। আর মেয়েরটা আমি সবসময় এখানেই দিয়ে থাকি। সুস্মিতা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে তোমরা নাকি ভুবনেশ্বর বেড়াতে গিয়েছো, শুনে খুব ভালো লাগলো। এই ওয়েদারে যে তোমরা কোথাও বেড়াতে গিয়েছো, আসলে এই টাইমটা না ঘুরতে যেতে খুব ভালো লাগে। তো তোমাদের ঘোরা কেমন হলো অবশ্যই আমাকে জানাতে পারো। আর ওদিকের ওয়েদারটা কেমন গো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু এখনও অবধি সেরকম ঠান্ডা পড়েনি এবছর। আপনাদের ওদিকে কার কেমন ওয়েদার সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আমি কিন্তু এখন আরও একটা কাজে হাত লাগিয়ে নিয়েছি, কারণ পাশের বাড়ি আরও একটা ছোট্ট পুচকে আমার মেয়ের সাথে এখন খেলতে এসেছে। তো ভাবলাম এই সময়টা একদমই নষ্ট না করে এই টুকটাক কাজগুলো সেরে নেই। অনেকদিন ধরে ভাবছিলাম এই কাঁচের জারগুলো একটুখানি পরিষ্কার করব। যদিও ব্যবহার করার পরে না আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে রেখে দিই, তারপরেও না যেহেতু আমার কিচেনটা ওপেন, সেই কারণে এই সমস্ত কৌটোগুলো পরিষ্কার না করলে মাঝে মধ্যে তেল চিটচিটে ভাব হয়ে যায়। যদিও আমি একদম নোংরা হওয়ার অপেক্ষায় কখনোই থাকি না। বাচ্চাদের হাসি কতটা পিওর তাই না, এর মধ্যে কোনো ছল কপটতা কিচ্ছু নেই। কত সুন্দর এদের হাসি, আমার এত ভালো লাগছিল ওরা যখন হাসছিল খেলছিল, ওদেরকে দেখছিলাম। আর তাই ভাবলাম এই মুহূর্তটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। যাই হোক, এখানটায় কিন্তু মোটামুটি একটা সেলফ আমি পরিষ্কার করছি, কারণ বলা যায় না কোন মুহূর্তে আমার মেয়ের মন মেজাজ খারাপ হয়ে যায়, আমাকে হয়তো মাঝপথে কাজ ছেড়ে চলে যেতে হবে। সেই কারণে না আমি অল্প অল্প করে কাজ নিচ্ছি, যখনই দেখছি এটা হয়ে যাচ্ছে তারপরে আবার একটা কাজ নিয়ে নিচ্ছি হাতে। তো এই করে করে মোটামুটি আমার এই সেলফের সমস্ত কাঁচের জারগুলো আজকের মতো পরিষ্কার করে ফেলেছি। রূপা বসাক দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, এর আগের ব্লগগুলো দেখেছি কিন্তু বাড়ি গিয়েছিলাম বলে কমেন্ট করা আর হয়নি। দিদিভাই এই যে একটা কমেন্ট করেছো, এটা পড়ে আমি খুব খুশি হয়েছি। হতে পারে সব কটা ভিডিওতে হয়তো তোমার কমেন্ট করা হয়ে ওঠে না, কিন্তু মাঝে মধ্যে সময় করে একটা দুটো ভিডিওতে আপনারা সবাই প্লিজ কমেন্ট করে যাবেন, তাতে করে না আমার খুব ভালো লাগে। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো যাই হোক, ওদিকের কাজবাজগুলো শেষ করে দেখলাম হাতে একটুখানি সময় রয়েছে। আর এই রান্নাটা আমি করব বলে অনেক দিন ভেবে রেখেছিলাম, সেই কারণে একটুখানি টক দইকে জল ঝরাতে রেখেছিলাম। আর এর মধ্যে একটুখানি আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়েছি। আর তার সাথে পরিমাণ মতো একটু নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আর এই তো ব্রেডটাকে এরকম দু সাইড থেকে কেটে তার মধ্যে আমি স্টাফিংটা দিয়ে বেসনের ঘোলের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। যদিও অরিজিনাল রেসিপিতে না বেসনের ঘোলের মধ্যে দেওয়া হয় না, শুধুমাত্র ব্রেডের মধ্যে স্টাফিংটা দিয়ে ব্রেডটাকে ভেজে নিতে হয়। বারবিকিউ নেশনে যখন খেতে গিয়েছিলাম না, তখন আমি এটা ট্রাই করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তবে অনেক দিন ধরে বানাবো করে আর বানানো হয়ে উঠছিল না, তাই ভাবলাম আজকে একদম বানিয়ে দেখি। সত্যি বলতে কি খেতে ভীষণ ভালো হয়। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে পারেন কমেন্টে। তো এদিকে কিন্তু খাওয়ার দাওয়াটা শেষ করে ফেলেছি, আর তার সাথে কিন্তু একদম ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে একদম মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে যাব। আর এর সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে চলুন। জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সিম্পলি দীপা থেকে দীপা, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, সূর্যশেখর সাহু, ঈশিতা সাহু, অর্পিতা সিংহ সরকার, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা, আফরুজা খাতুন। দিদিভাই লিখেছে, মানুষ যদি মানুষের ভালো কাজে সাহায্য না করে তাহলে কি করে হবে, মানুষের তো মনুষ্যত্বটাই আসল, তাই না? আমি তোমার সাথে একদম সহমত দিদিভাই। আমি সবসময় চেষ্টা করি ঈশ্বর আমাকে যেটুকুই দিয়েছেন সেটা সবসময় সবার সাথে ভাগ করে তারপরে গ্রহণ করার জন্য। আর এই তো সন্ধেবেলা কিন্তু এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। শ্বশুর শাশুড়ি এসে
এসেছেন, কয়েক ঘন্টার জন্য থাকবেন, তো ওনাদের জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছি। আর এখন একটু টোনার লাগিয়ে অ্যালোভেরা আর ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে মিক্স করে স্কিনে লাগিয়ে নিচ্ছি। রিঙ্কু দাস, মিনা সোনার সংসার, কাই দিদিভাই, প্রিয়ন্তী, পারমিতা আর মোহিনী দিদিভাই কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে। দিদিভাইয়ের কমেন্টটা পড়ে আমি খুব খুশি হয়েছি। আমি চেষ্টা করব দিদিভাই পরের দিন থেকে আরেকটু লম্বা ভিডিও দেওয়ার জন্য। আর এই তো রাতের ডিনারটা নিয়ে বসেছি। চাউমিন রয়েছে, তার সাথে ননদের বানানো এই দুধ পুলিগুলো, সোমা বেরা, রিহানা খাতুন, লিটিল থটস অব মালিহা, শিল্পা গিরি, সোনালী সাহা। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।